আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে আমিও আমার পরিবার ভালো আছি। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে আমার সময়গুলো কেটেছে, কোন কোন ব্যস্ততায় কেটেছে এবং আরএফএল থেকে নেওয়া জিনিসগুলো দিয়ে কিভাবে ঘর সাজালাম, সব কিছুই তুলে ধরেছি আজকের ভ্লগে। আশা করছি যারা ভ্লগটি দেখা শুরু করেছেন, ভ্লগের প্রথমেই হয়তোবা একটা লাইক দিয়েছেন, আর যারা এখনও দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার বারান্দা বাগানে নতুন নতুন অনেকগুলো গাছ এসেছে, বিশেষ করে এই সাকুলেন্টগুলো সেদিন দেখাতে বেমালুম ভুলে গিয়েছিলাম। আজ তাই ভিডিওর প্রথমে সাকুলেন্টগুলোকে দেখিয়ে দিচ্ছি। আর পুরনো যে গাছগুলো আছে সেগুলোকে মাশাআল্লাহ বৃষ্টির পানি এবং যত্নে আমি কিছুটা ঠিকঠাক করে নিয়েছি। এবার চলে এসেছি দুই মেয়ের বেডরুম গোছাবো, সেই জন্য দুই মেয়েই চলে গিয়েছে যার যার ক্লাসে। প্রথমে চলে এসেছি বড় মেয়ের রুমটা গোছাতে, বেডটা গোছাতে। বড় মেয়ের বেডের মাঝখানে যে সবুজ যে তোষকের অংশটা, এটা মূলত আমি বানিয়েছিলাম যে ফ্লোরে অনেক সময় গেস্ট আসলে থাকতে দিতে হয়, কিংবা আমরা নিজেরা যদি ফ্লোরিং করে শুতে চাই সেই জন্য, অথবা ওটাকে ভাঁজ করে আমি একটু বসার ব্যবস্থা করব। ওরকম কিছু ব্যবস্থা আমি কিছুদিন করেও রেখেছিলাম। পরে দেখলাম যে আসলে ওটা মেঝেতে রাখলে আর যেতে নষ্ট হয়ে যাবে, ধুলাবালি লেগে নোংরা হয়ে যাবে, তার থেকে আমি বিছানার মাঝখানে দিয়ে দিই। তো সে এখন তার বিছানা থেকে এটাকে সরিয়ে দিতে যাচ্ছে, সে বলছে এখানে শুয়ে একটু আরাম পাচ্ছে না। যাই হোক, বড় মেয়ের বিছানাটা আগে গুছিয়ে দিচ্ছি। অন্য কোনো কিছুতে হাত দেওয়া একদম কড়া নিষেধ, হাত দেওয়াই যাবে না। শুধু বিছানাটা গুছিয়ে দেওয়ার অনুমতি পেয়েছি, তো সেই অনুমতি নিয়েই আজকে বিছানার চাদর চেঞ্জ করে সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিয়ে আসলাম। ছোটো মেয়ে চলে গিয়েছে ক্লাসে, এই ফাঁকে ছোটো মেয়ের বিছানাটাও ঠিকঠাক মতন গুছিয়ে দিতে এসেছি। যেদিন তারা বাসায় থাকে তাদের বিছানা গোছানোর এই প্যারাটা আমার নিতে হয় না, তারা নিজেরাই যা করার করে নেয়। কিন্তু এখন যখন সকাল থেকেই ক্লাস শুরু হয়ে যায়, 8:30টার মধ্যে দুজনেই বের হয়ে গেছে, তখন আমার ঘাড়েই এই দায়িত্বটা পড়ে। অবশ্য আমি তাতে মোটেও নারাজ নই, কারণ বাচ্চারা ক্লাসে গিয়েছে, পড়াশোনা করছে, সেই ফাঁকে আমি আমার সময় সুযোগ মতন তাদের ঘর গুছিয়ে দিই। আর এবার এসেছি ইউনির নামে নালিশ দিতে। এই যে যারা ইউনির নামে নালিশ শুনলে খুব দুঃখ পান, খুব মনে মনে কষ্ট পান যে সালমা আপু কেন এরকম অমানুষের মতন কথা বলছে ইউনিকে নিয়ে, তারা একটু দেখুন ইউনি কী করেছে। এখানে তাকে খেলার জন্য একটা কার্টুন দেওয়া হয়েছিল, সে আমার উপর রাগ করেছে কারণ আমি তাকে গোছল করিয়ে দিয়েছি এবং নখ কেটে দিয়েছি। সেই রাগে সেই কার্টুনটাকে সে তার মনের ইচ্ছা মতন কুটি কুটি করে ছিঁড়েছে। এই যে এখন সেই কার্টুনের ছেঁড়া অংশগুলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যারা বলেন না যে সালমা আপু ইউনি আপনার সঙ্গী, খুব ভালো, ইউনির মতন লক্ষ্মী ছেলে হয় না, এই যে লক্ষ্মী ছেলের কাজকর্ম আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার তো কাজ কম পড়েছে, সেই জন্য সে আরও কিছু কাজ আমার জন্য তৈরি করে রেখেছে। কী আর করা, দুষ্টু বাচ্চা কাচ্চার সাথে তো চিল্লাচিল্লি চেঁচামেচি করে লাভ নেই, তারা তো বেশি একটা পাত্তা দেয় না। আমার চিল্লাচিল্লি আমার মতনই থাকবে, আর তাদের দুষ্টামি তারা করেই যাবে। যাই হোক, আগে একটু ঘরগুলোকে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি, কারণ খালারা এসে যতই ঝাড়ু দিক না কেন দেখা যাবে ভিতর থেকে এই জিনিসগুলো হয়তো তারা খেয়াল করবে না, সেই জন্য ঝাড়ুটা আমি নিজেই দিলাম। আজকে অনেক দিন পর খাবার টেবিলের এই কভারটা চেঞ্জ করছি। আগের কভারটা দিয়ে দেবো, এটা তুলে নিলাম, ধুবো, পরিষ্কার করে ইস্ত্রি করে রেখে দেবো। সেই জন্য আসলে ঘুরে ফিরে টেবিল পরিষ্কার করে সাজাতে, টেবিল গোছাতে আমার ভীষণ ভালো লাগে। আর সেদিন তো আরএফএলে গিয়েছিলাম, টেবিল সাজানোর মতন বেশ সুন্দর কিছু জিনিস এনেছি। চলুন আজকে এই টেবিলটা সাজাতে সাজাতে আপনাদের সাথে গল্প করি। আচ্ছা, টেবিলটা অর্গানাইজ করতে করতে আমার খুব পছন্দের একটা চ্যানেল তানু মানু ভ্লগ অ্যান্ড কুক থেকে একটা কমেন্ট এসেছে, সেটা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আমার খুবই পছন্দের দুজন মানুষ হচ্ছে তানু মানু। তাদের একটা খানিকটা দুঃখবোধের জায়গা থেকে আমাকে এই কমেন্টটা করেছে। না, দুঃখবোধ না, অভিযোগের জায়গা থেকে কিংবা অভিমানের জায়গা থেকে তারা কমেন্টটা করেছে। আপু, তোমার ভিডিওটা তানু মানু খুব মনোযোগ দিয়ে দেখবে বলে কতক্ষণ ধরে ওয়েট করেছে একটু সময় বের করে দেখার জন্য। অবশেষে তাফসিরকে ঘুম পাড়িয়ে আমরা দুজন তোমার ভিডিও জুড়েই আছি। শুরুতেই গাছটা এত সুন্দর, খুব ভালো লাগলো। ভর্তা করার এই জিনিসটা আমাদের কাছেও আছে, এটা ইউজ করি, খুবই কাজের। আপু, রান্নাগুলো দারুণ হয়েছে। আপু, কাজটা কিন্তু ঠিক হলো না, আমরা দুজন তোমার বেস্ট বাইয়ের প্রোডাক্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, এভাবে নিরাশ করবে ভাবতে পারিনি। ও আমার তানু মানু ভাইয়া এবং আপু, অনেক অনেক ভালোবাসা তোমাদের দুজনের জন্য। তো
তোমাদের টোনাটুনির কাজকর্ম দেখতে আমার খুব ভালো লাগে। অবশ্য টুনি আজকাল অনেক ফাঁকিবাজি করছে, ভাইয়া সবসময় সিনসিয়ার তার কাজের প্রতি। এবার আসছি আমার ফাঁকিবাজির অংশটা নিয়ে। গত পর্বে আসলে যদি আমি এই জায়গাগুলোকে অ্যাড করতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো সেই জন্যই খানিকটা সারপ্রাইজিং ওয়েতে সেকেন্ড পার্টটা দেখবার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ করেছি। চলো তোমাদেরকে সাথে নিয়েই আজকে টেবিলটা অর্গানাইজ করি। কী কিনেছি এই দেখো, কি দারুণ না এই মেটটা। এটা কিন্তু আমি বেস্ট বাই থেকে কিনেছি। এটা ছাড়ে আমার কাছ থেকে নিয়েছে 155 টাকা। এই যে প্লেটটা, এটাও আমি ছাড়ে পেয়েছি, এটার প্রাইস 209 টাকা। এটাও আমি বেস্ট বাই থেকে নিয়েছি। তবে সেকুলেন্টগুলো কিন্তু কৃষি মেলা থেকে নেওয়া, সেটা আমি আগেই বলে দিচ্ছি। এখানে আমি দুটো সেকুলেন্ট দুটোই রেখেছি, একটু বিভিন্নভাবে সাজাতে যেহেতু আমার ভালো লাগে, সেই চিন্তাভাবনা থেকেই সেকুলেন্টগুলোকে এখানে দিচ্ছি। সেদিন বেস্ট বাই থেকে মোটামুটি 1000 টাকার জিনিস দিয়ে আমি আমার ঘরের একটা নতুন লুক ক্রিয়েট করেছি। পুরনো যা আছে সেগুলোকেও অ্যাড করেছি, নতুন যা নিয়েছি সেটাকেও অ্যাড করেছি। নতুন বলতে ওই লাল মেট, এই ট্রে এবং এই জারটা। আমি নিজে সারাদিন চায়না প্রোডাক্ট বিক্রি করলে কি হবে, এই ধরনের অ্যাক্রিলিকের সুন্দর জার দেখলে আমিও কিন্তু আটকে যাই, আমার চোখও আটকে যায় এদের সৌন্দর্যে। তো এই জারটা নিয়ে এসেছি, কিছু একটা রাখবো, কী রাখবো এখনও ডিসিশন নেইনি। আর এই জারটার প্রাইস ছিল 495 টাকা, অলমোস্ট 500 টাকার মতন। এই জারটা কিন্তু ছাড়ে দেয়নি, এই জারটা আমি পুরো অরিজিনাল টাকা দিয়েই কিনে এনেছি। তো মোটামুটি এই জিনিসগুলো দিয়েই সাজিয়ে নিলাম আমার আজকে ডাইনিং টেবিলের নতুন লুক। ঘরে থাকা পুরনো জিনিস, নতুন দু একটা জিনিস, এভাবেই তো টুকটুক করে আমরা গৃহিণীরা আমাদের ঘর বাড়ি সাজাই। এত টাকা দিয়ে অত জিনিস কেনার মতন সাহস, আগ্রহ কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই। কিন্তু হাতের কাছে যদি অল্প কিছু টাকায় ঘর সাজানোর মতন কিছু পাই, অবশ্যই সেই সুযোগটা আমি ছাড়ি না। এবার আপনারা বলতেই পারেন, ও মা সালমা আপু, আপনি চায়না প্রোডাক্ট কিনে বিক্রি করছেন, সেগুলো দিয়ে ঘর সাজাবেন না? অবশ্যই সাজাবো। তবে অনেক সময় কি হয় জানেন, নিজের শখে থাকা, উইশ লিস্টে থাকা প্রোডাক্টটাও বিক্রি হয়ে যায়। অনেক সময় চাইলেও সেই জিনিসগুলোকে নিজের জন্য রাখতে পারি না। যাই হোক, আমার সামনে যেটা থাকে, যেটা আমার ভালো লাগে, আমি সেটা দিয়েই ঘর সাজাই। ঘর সাজানোর জন্য আমি মনে করি না যে সবসময় অনেক দামি দামি জিনিস কিনতে হবে। আপনার যা আছে, যেটুকু আছে, সেটা দিয়েই আপনি সাজান। আজকে যেহেতু টেবিল ক্লথটা চেঞ্জ করেছি, তাই ফ্রিজের উপরের কভারটাও চেঞ্জ করে দিলাম। ওই দুটো কিন্তু একই সাথে একই ডিজাইনে বানিয়ে নেওয়া হয়েছে। তো আজকে যেহেতু ওখানেও আমি একটু নেট দিয়েছি, তাই ডিপ ফ্রিজের উপরেও নেট দিয়ে দিলাম। এগুলো আমার আগের থেকেই রাখা ছিল, তো ভাবলাম আচ্ছা সব একরকম করে দিই। আর যেহেতু ভিডিওটা শুক্রবারের ছিল, তাই জুম্মা মোবারক এটা তো অবশ্যই লিখতে হয়। অনেক দিন বাংলা লিখি না, হাতে লেখা যা বাজে হয়ে গেছে, নিজের বাংলা হাতে লেখা দেখে নিজের আটকে উঠেছিলাম। এ কী অবস্থা! হয়তো কাগজে কলমে এত খারাপ লিখতাম না, হয়তো এই স্লেটের উপরে চক দিয়ে লেখার কারণে হাতের লেখা একেবারে সত্যানাশ হয়ে গেছে। সে যাই হোক, হাতের লেখাকে ইগনোর করবেন। ডিপ ফ্রিজের উপরটা কেমন লাগছে সাজানোর পর অবশ্যই কমেন্টে জানাবেন। একবার ভাবলাম বেশি করে গাছ দিই, দুটো গাছ একসাথে দিই, দেখতে বেশ ভালো লাগবে, ঝোপালো গাছ। পরে দেখে মনে হলো এটা তো বন জঙ্গল বানিয়ে ফেলছি, থাক দরকার নেই, একটা গাছই দিই। তো পরে আবার এই সবুজ গাছটাকেও আমি সরিয়ে নিয়েছি। আমার অবশ্য এটা একটা স্বভাব, আমার পুরনো দর্শকরা জানেন, একটু কিছু দিয়ে সাজানোর পর প্রথম যে প্রশ্নটা থাকে, বলুন তো কেমন লাগছে, জানাবেন তো কেমন লাগছে। আজও প্রশ্ন রেখে যাচ্ছি। ডাইনিং টেবিলের নতুন লুক এবং ফ্রিজের উপরের লুক জানাবেন আপনাদের সবার কেমন লাগছে। ঘর গোছানোর জন্য আমি প্রায় যে কাজটা করি, এদিকের জিনিস ওদিকে সরিয়ে দিই, ওদিকের জিনিস এদিকে সরিয়ে দিই, অদল বদল করে দিই। কখনো কিছু জিনিস একেবারে সরিয়ে ফেলি, অনেক দিন পর বের করে আবার সাজাই। এটা আমার নিজস্ব একটা আইডিয়া। আপনাদের যদি এই আইডিয়া ভালো লাগে, আপনারাও কিন্তু আইডিয়াটা কাজে লাগাতে পারেন। তো এই যে আমার ডাইনিং এবং আমার ফ্রিজের উপরের ফাইনাল লুক। এইসব করতে করতে হঠাৎ করে দেখি ঘড়িতে প্রায় 12:15 বেজে গেছে। দৌড়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে একটা মাত্র আইটেম রান্না হবে, আর সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। কোরবানির সময় গরুর ভুঁড়ির খানিকটা অংশ আমার বোন পরিষ্কার করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি এইসব ভুঁড়ি পরিষ্কারের ভয়ে কখনো ভুঁড়ি ঘরে আনি না, কিন্তু সে সব সময় আমার জন্য এই কাজটা করে। মানুষ ছোটো বোনের কাছে সব কিছু করে পাঠায়, আমার এই দিক থেকে আমি লাকি, আমার ছোটো বোন আমার জন্য এইসব করে আমার বাসায় পাঠায়। তো সে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আজকে খানিকটা রান্না করব, পরে আরেকদিন রান্না করব। আর অন্যান্য রান্না বলতে একটু ডাল, একটু
ভর্তা সেগুলো সকাল সকাল করা হয়ে গেছে, সেগুলো অফ ক্যামেরায় হয়েছে। আজকে গরুর ভুঁড়িটা রান্না আমি অন ক্যামেরায় করছি, তাতেও খুব টেনশনে আছি সময়ের মধ্যে রান্না শেষ করতে পারবো কি না সেই জন্য। গ্যাস কিন্তু অলরেডি নিভু নিভু পর্যায়েই আছে। যাই হোক, বিসমিল্লাহ বলে তো রান্না বসিয়ে দিয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। প্রথমেই যেটা করেছি, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই পাশে কিন্তু আমি গরম পানি করে রেখেছিলাম ঝোলের জন্য, সেই গরম পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভুঁড়িটা দিয়ে রান্না করব। এই ভুঁড়ি রান্নার রেসিপি আমি আসলে আপনাদের কাছ থেকেই দেখে শিখেছি। অনেক আপুদেরকে দেখেছি গরুর ভুঁড়ি রান্না অনেক মজা করে করেন, আবার ঈদ পরবর্তী অনেক আপুকে দেখেছি রান্না করছেন। তো আপনাদের সবার রান্না থেকে আইডিয়া নিয়ে আমি রান্না করছি। আমি হাঁসের মাংস, গরুর ভুঁড়ি এগুলো রান্নায় মোটেও এক্সপার্ট না। এইগুলো রান্নার আগে অন্তত 5-7 বার আপনাদের সবার ভিডিও আমাকে চেক করতে হয় কোন রেসিপিতে আপনারা এই রান্নাগুলো করেছেন। বিশেষ করে কুকিং চ্যানেলের আপুদের চ্যানেল তো আমি সবচেয়ে বেশি ঘাটাঘাটি করি। আজকে এই রান্নাটা করতে গিয়ে একজনকে অনেক বেশি মিস করছি। ইয়া আল্লাহ, এই জীবদ্দশায় আমাকে রেখে যতবার সে ভুঁড়ি রান্না করে নিজে নিজে খাবে, ততবার একবার করে তার পেট খারাপ করে দিও। ওর স্যালাইন পাঠানোর দায়িত্ব আমার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিচ্ছু করার নেই। ভালো কথা, ভুঁড়ি রান্নায় যে তেজপাতা দিতে হয় সেটা কিন্তু জানতাম না। পরে আরেকজন আপুর রেসিপি দেখে মনে পড়েছে, সেই জন্য তেজপাতা পরে অ্যাড করেছি। যাই হোক, রান্না করতে গিয়ে দেখলাম যথারীতি আদা বাটা, রসুন বাটা এগুলো একদম কমে গিয়েছে। তো আজকে যেহেতু শুক্রবার এবং এরপরে পুরো সপ্তাহটা আমি অনেক বেশি ব্যস্ততায় কাটাবো, তাই এই সুযোগে খালাকে দিয়ে যে আমি আদা রসুন ছিলিয়ে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ড করে জারগুলোতে ভরে নিচ্ছি। জার না, সরি, বক্সগুলোতে ভরে নিচ্ছি। আজকাল ভয়েস দিতে বসলে এত বেশি উল্টাপাল্টা কথা বলে ফেলি, এত ভুলভাল বলে ফেলি যে পরে যখন নিজে এই ভয়েসগুলো শুনি আমি নিজেই অনেক বিরক্ত হয়ে যাই। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আর হ্যাঁ, এত দূর পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থাকেন এবং লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দেবেন। আপনার ছোট্ট একটা লাইক আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আদা বাটা, রসুন বাটাটা আমি কিন্তু বক্সে ভরে নিয়েছি। বাস এগুলোকে এখন আমি ডিপে রেখে দেবো 7টা দিনের জন্য, পুরোপুরি নিশ্চিন্ত। আর 7টা দিন না, আমার এখানে যে পরিমাণ আদা রসুন বাটা আছে তাতে আমার মোটামুটি 10-12 দিন খুব সুন্দর মতন চলে যাবে। এবার বর্ষার সিজনেও দেখছি পেঁয়াজের দাম একই আছে, খুব বেশি বাড়েনি। কিন্তু যদি কিছু বেড়ে থাকে তাহলে ধু ধু করে বেড়ে যাচ্ছে কাঁচা মরিচ আর ধনেপাতার দাম। বাবারে বাবা, হাত দেওয়া সম্ভব হচ্ছে না। যদিও আমি বেশ কিছু কাঁচা মরিচ ফ্রোজেন করে রেখেছি। সেদিন হালিমাকে বললাম আস্তে আস্তে ফ্রোজেন জিনিসগুলোকে বের করে ইউজ করা শুরু করো। সেগুলো তো ফ্রোজেন করাই হয়েছিল এরকম সময়ে ব্যবহারের জন্য। তো আমার মতন যারা মরিচ, পেঁয়াজ এগুলোকে ফ্রোজেন করে রেখেছেন তারা কিন্তু এই সময়টাতে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনাদের সাথে গল্প করতে করতে এবং অন্যান্য কাজ করতে করতে দেখলাম এখানে গরুর ভুঁড়িটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখানে আবারও আমি বেশ খানিকটা পানি দিয়ে ধীরে ধীরে আবার কষাবো। এটা বেশ 1-2 বার করে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর খাওয়া হবে। তো হাতে আসলে সেরকম সময় নেই যে আমি সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো। ঠিক 3:30 পৌনে 4টার দিকে যখন রেডি হয়ে ছোটো মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি, বড় মেয়ে বলল, মা দেখে যাও, আমি একটা নাস্তা তৈরি করার চেষ্টা করছি। তো আমি এখানে পাতিলেই আজকে বানাবো, ওভেনে বানাবো না, বানিয়ে দেখব জিনিসটা কেমন হয়। আর তারপর যদি ভালো হয় তারপর থেকে রেগুলার আমি ওভেনে বানাবো। তো বললাম সাবধানে কাজ করো, যেহেতু তোমার বোনকে নিয়ে আমি বের হয়ে যাচ্ছি, বাসে তুমি একা আছো, তুমি সাবধানে বুঝে সুঝে যা করার করো, আমি এসে তারপর দেখব। তো আমি এই বলে আমার ছোটো মেয়েকে নিয়ে বের হয়ে চলে গিয়েছি। সন্ধ্যার পর বাসায় এসে দেখি মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু আমার জন্য সত্যি একটা দারুণ সারপ্রাইজ করে রেখেছে। সে দারুণ মজার একটা আফলাতুন তৈরি করেছে। এটা পিস পিস করে যখন তুলছিলাম তখন আসলে ভেঙে ভেঙে যাচ্ছিল, উচিত ছিল আরও আগে পিসটা করা। তো এত মজা হয়েছিল, মা হয়ে আসলে এত প্রশংসা করা উচিত না, তারপরেও করেছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে অনেক মজার একটা আফলাতুন বানিয়েছে। ওর হাতের এটা যে এত মজা হবে এটা আমি বুঝতে পারিনি। আর সত্যি প্রথমবার এটা তার লাইফে, সে ফার্স্ট টাইম এটা বানালো। একদম সব কিছু পারফেক্ট ছিল, টেস্ট একদম 10 on 10 পাওয়ার মতন ছিল।
আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে মেয়ে আমার একটু একটু করে নাস্তা বানানো শুরু করেছে, সেজন্য আমি সত্যিই খুব খুশি। তো আমরা বাইরে থেকে এসে যখন এরকম মজার একটা নাস্তা সামনে পেলাম, এত খুশি হয়ে গিয়েছিলাম যে বলার মতো না। আর তারপর কাপড় চেঞ্জ করে এসে যখন সিঙ্কের কাছাকাছি আসলাম, এমন ধাক্কা খেলাম সেটাও বলার মতো না। তো সারপ্রাইজ যখন পেয়েছি, সারপ্রাইজের বাকি অংশটুকু তো আমাকেই সামাল দিতে হবে। সে চিন্তা করেই এখন যেসব জিনিসও এলোমেলো করে রেখেছিল, সিঙ্কে রেখে দিয়েছিল, সেগুলোকে ধোয়াধুয়ি করা শুরু করেছি। আসলে এভাবে একটু একটু করে কাজ করতে করতেই হয়তো রান্নার বাড়ির ব্যাপারে ওরা আরেকটু আগ্রহ পাবে। তো সেই জন্য আমি আর তেমন কিছু বলিনি। ও যে একটা মজার নাস্তা তৈরি করেছে, ওকে অ্যাপ্রিসিয়েট করেছি, বলেছি তোমার কোনো কিছু করার দরকার নেই, আমি বাকিটা করব। আর ওর বাবাকেও দেখলাম ছবি পাঠিয়েছে, এবং সেখানেও সে লিখেছে তোমার জন্য একটা মজার খাবার ওয়েট করছে, তাড়াতাড়ি বাসায় আসো। দুদিন আগেও কিন্তু সে খুব মজা করে একটা কেক বানিয়েছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আমি একটু একটু করে তাকে সাহস দিচ্ছি, ভরসা দিচ্ছি যে তুমি কাজ করো, তুমি শেখো, এগুলো করতে করতেই তুমি আরও অনেক কিছু পারবে। আপনি যখন আপনার সন্তানটিকে বড় হতে দেখবেন, আপনি যখন আপনার সন্তানটির মধ্যে দেখবেন যে কিছু করার আগ্রহ হয়েছে, অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। সেটা ভালো হোক মন্দ হোক, হোয়াট এভার ইট ইজ, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন। কারণটা কি জানেন? আপনি নিজেও জানেন না সে তার জীবনে কোন জায়গায় যেয়ে এই জিনিসটার মাধ্যমেই সাকসেসফুল হয়ে যাবে। তার প্রমাণ আমি সালমা। আমি একসময় কর্পোরেট লাইফে কাজ করেছি। আমি বিদেশে নিজের ফুড পেজ ওপেন করে সেখান থেকে ফুড বিজনেস করেছি। আর এই সালমা এখন এই দেশে এসে চায়নার প্রোডাক্ট নিয়ে কাজ করছি। জীবনের কোনো কাজকেই ছোট করে দেখবেন না। জীবনের প্রত্যেকটি কাজ খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অভিজ্ঞতাই আপনার জন্য শিক্ষণীয়। অনেকগুলো জ্ঞানগর্ভ কথা বলে ফেলেছি, এবং আমার সিঙ্কে যা জমেছিল মোটামুটি সব ধোয়া শেষ। এখন সিঙ্কটাকে পরিষ্কার করতে করতে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ডেঙ্গুর সিজন শুরু হয়েছে, অবশ্যই বাসায় কোনো গাছ থাকলে তার গোড়ায় যেন পানি জমে না থাকে, সেটাও একটু খেয়াল রাখবেন। আজ এ পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।